আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নিশানস টিচিং হোমের আজকের এই আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। হোপ এভরিওয়ান গ্রেট টুডে। আমরা আলোচনা করতেছি রাইট ফর্ম ভার্বসের টপিকটার উপর ভিত্তি করে যে সমস্ত স্টুডেন্টরা 9, 10 ইন্টারমিডিয়েট এবং অনার্স সেকেন্ড ইয়ারে যারা ইংলিশের 100 এর পরীক্ষা দিবেন কম্পালসারি ইংলিশ, তাদের জন্য এই রাইট ফর্ম ভার্বসের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত স্টুডেন্টরা আগের ভিডিওগুলো দেখেন নাই, আগের ভিডিওগুলো পান নাই, নিশানস টিচিং হোমের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারেন, অথবা নিশানস টিচিং হোমের ফেসবুক পেজে আপনি ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেয়ে যেতে পারেন। গত ভিডিও পর্যন্ত আমরা টোটাল 27টা রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 28তম রুলস থেকে আলোচনা শুরু করব। দেখেন, এখানে বলা হয়েছে 28 নম্বর রুলস: অ্যাগ্রি, আস্ক, অ্যাপিয়ার, ডিসাইড, ওয়ান্ট, হোপ, লাইক, লাভ, প্রমিস, সিন, ট্রাই, ওয়েট, উইশ, ব্যাক, গেট ইত্যাদি যদি এই ভার্বগুলো যদি কোথাও থাকে, সবগুলো ভার্ব অ্যাগ্রি, আস্ক, অ্যাপিয়ার, ডিসাইডেড ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ভার্বগুলো একটু মনে রাখবেন। এগুলো যদি কোনো বাক্যের মধ্যে আপনি দেখেন, এই ভার্বগুলোর পরে যে ভার্বটি বসবে গ্যাপের মধ্যে, ওটার আগে জাস্ট টু যোগ করে দিলে হয়ে যাবে, একদম ইজি। তাহলে এই ভার্বগুলো যদি আপনি দেখেন, এই ভার্বগুলোর পরে যে ভার্বটি বসবে সেটার সাথে অবশ্যই 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 টু যোগ করলে হয়ে যাবে। দেখেন, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে। এখানে লিভ ইন ঢাকা, দেখেন লিভ, এখানে ডিসাইডেড, এটা অলরেডি ভার্ব। এখন এই যে ডিসাইডেড এখানে আছে কিনা, ডিসাইড এই শব্দটা ভাই, এই ভার্বটার পরে যে ভার্বটি বসবে সেটার পূর্বে অবশ্যই টু বসবে, অবশ্যই টু, এখানে বলা হয়েছে রুলসে। তার মানে এখানে লিভ এর আগে এখানে আমরা একটা জাস্ট টু বসাবো, টু লিভ, উত্তর শেষ। সেমভাবে শি ওয়ান্টেড, সে চায়। লার্ন, এখানে লার্ন ভার্ব, এরপর হচ্ছে ইংলিশ। এখানে কিন্তু অলরেডি ওয়ান্ট, এখানে ওয়ান্টেড, এটা অলরেডি এখানে ব্যবহার হয়ে গেছে ভার্ব। দেখেন, যদি এই শব্দগুলো যদি এখানে দেখেন, তাহলে এর পরবর্তীতে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই ভার্ব, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ওই ভার্বটির আগে টু বসবে। যেমন এখানে লার্ন আছে, এখানে টু লার্ন হয়ে গেছে। তাহলে এই ভার্বগুলো যদি আপনি কোনো বাক্যের মধ্যে দেখেন, তাহলে ওই ভার্বগুলোর পরে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই অবশ্যই আপনি ওই ভার্বের আগে টু যোগ করেই বসাবেন। এরপর রুলস 29 নম্বর রুলস, এখানে বলা হয়েছে আনকাউন্টেবল নাউন। আগে জানতে হবে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনগুলো কি। যে সমস্ত নাউনগুলো গণনা করা যায় না, যেগুলোকে গণনা করতে পারবেন না, তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন, যাকে গণনা করতে আপনি পারবেন না। এই সমস্ত নাউন কি হতে পারে, যেমন এয়ার বাতাস, হেয়ার চুল, স্মোক ধোঁয়া, অক্সিজেন আমরা যেটা শ্বাসের মধ্যে গ্রহণ করি, ওয়াটার, ওয়াটার কিন্তু মাফা যায়, যে গণনা করা যায় না, ইঙ্ক মানে খালি, গ্রাস, ঘাস, ফার্নিচার, অনেকে বলতে পারে চেয়ার টেবিল, বই খাতা কলম, না সরি, চেয়ার টেবিল বা আলমিরা এরকম এরকম, এগুলো তো ফার্নিচার না স্যার। পৃথিবীতে যতগুলা ফার্নিচার আছে সবগুলাকে একত্রে, মানে এরকম যতগুলা আপনি আরামপ্রদ জিনিস আপনি ব্যবহার করবেন, বা খাট টেবিল, সবগুলাকে একত্রে বলা হয় ফার্নিচার। আবার আলাদা 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 কিন্তু নাম আছে, ওগুলো অন্য বিষয়। অ্যাডভাইস, ইনফরমেশন, অ্যাডভাইস মানে উপদেশ, ইনফরমেশন মানে তথ্য, অনেস্টি মানে হচ্ছে সততা, আর বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। এগুলো সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন ইত্যাদি। যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ফরের ভার্ব অবশ্যই 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 সিঙ্গুলার হবে। এ ধরনের আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন যদি আপনি কোনো বাক্যের সাবজেক্টের স্থানে দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই ওই ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন এয়ার অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। দেখেন, বায়ু হচ্ছে পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এখানে এয়ার বাতাস যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে সিঙ্গুলার যদি হয়, তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ইসি বসাবো। তার মানে এয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। এরপরে দেখেন অনেস্টি, সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে ইজি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন।